বিসমিল্লাহির রহমানির রহিম। পল্লবী মহিলা ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মাহমুদা রহমান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থীবৃন্দ, করোনার কারণে সারা বিশ্ব আজ বিপদগ্রস্ত। এই বৈশ্বিক বিপর্যয়ের মাঝেও এখন পর্যন্ত আমরা সুস্থ থাকার জন্য আমি মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি। শিক্ষার্থীবৃন্দ, করোনার কারণে যে বৈশ্বিক বিপর্যয় ঘটেছে তার মাঝেও রাষ্ট্রসমূহ একদিকে এই ভাইরাসকে প্রতিরোধ করা, অন্যদিকে নাগরিক জীবনকে সচল রাখার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। আমাদের দেশের সরকারও এই করোনার প্রাদুর্ভাবের মাঝেও করোনা ভাইরাসকে প্রতিরোধ করার পাশাপাশি নাগরিক জীবনকে সচল রাখার জন্য বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছেন। এই মতাবস্থায় শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে শ্রেণীকক্ষের ক্লাসের পরিবর্তে ছুটিকালীন সময়ে অনলাইন শিক্ষার মাধ্যমে প্রতিদিন প্রতি বিষয়ে ক্লাসসমূহ প্রচারিত হচ্ছে। শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই ক্লাসগুলো দেখবে এবং সেই অনুযায়ী বাসায় লেখাপড়া করবে। তোমরা অনলাইনে ক্লাসের মাধ্যমে নিজেকে পরীক্ষার জন্য সম্পূর্ণ তৈরি করে ফেলো, কেননা এই করোনার প্রাদুর্ভাব কবে কমবে, কবে আমাদের কলেজ খুলবে সে ব্যাপারে আমরা কেউ নিশ্চিত না। তাই হয়তো শ্রেণীকক্ষে ক্লাস নেওয়ার মতো সময় হয়তো আমরা পাবো না, তার আগেই হয়তো তোমাদের পরীক্ষার তারিখ নির্ধারিত হয়ে যাবে। তাই শিক্ষার্থীবৃন্দ, পরীক্ষার জন্য তোমরা সম্পূর্ণভাবে নিজেরা তৈরি হয়ে নাও। তাহলে এসো, আজ আমরা আমাদের পাঠ শুরু করি। আজ আমি তোমাদের পৌরনীতির দ্বিতীয় পত্রের ৮ম অধ্যায়ে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা। দেখো, ৮ম অধ্যায় বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা। বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা নিয়ে আলোচনা করতে হলে কয়েকটি বিষয় সম্পর্কে আমাদের জানা খুবই প্রয়োজন। যেমন নির্বাচন কি, নির্বাচক বা ভোটার কারা, নির্বাচক মণ্ডলী কাকে বলে, এই সম্পর্কে আমাদের একটু জেনে নিতে হবে। প্রথমে আসো নির্বাচন। যে প্রক্রিয়ায় আমরা প্রতিনিধি বাছাই করে থাকি সেই প্রক্রিয়াটির নামই হচ্ছে নির্বাচন। আর যে সমস্ত ব্যক্তি এই প্রক্রিয়ার মাধ্যমে তাদের প্রতিনিধি বাছাই করেন তাদেরকে বলা হয় ভোটার বা নির্বাচক। আর এই ভোটার বা নির্বাচকদেরকে একত্রে বা সমষ্টিগতভাবে বলা হয় নির্বাচক মণ্ডলী। শিক্ষার্থীরা, আমি একটু ছোট্ট উদাহরণ দিয়ে তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি, তাহলে ভালো করে বুঝতে পারবে। তোমরা ক্লাসে তোমাদের ক্যাপ্টেনকে নির্বাচিত করেছো, তাই না? এই যে ক্যাপ্টেনকে যে প্রক্রিয়ায় তোমরা নির্বাচিত করলে সেই প্রক্রিয়াটাই হচ্ছে নির্বাচন। আর তোমরা ইন্টারমিডিয়েটের ছাত্রীরা তোমাদের ক্যাপ্টেন নির্বাচিত করেছো। এখানে কিন্তু ডিগ্রি বা অনার্সের ছাত্রীরা ভোট দেয়নি। কাজে তোমরা ইন্টারের ছাত্রীরাই ইন্টারের ক্যাপ্টেনকে নির্বাচিত করেছো। এই যে ইন্টারের যে সমস্ত ছাত্রীরা তোমরা নির্বাচিত করলে, তাহলে একটা নিশ্চয়ই নিয়ম অনুযায়ী, কারণ নিয়ম অনুযায়ী এখানে ডিগ্রি এবং অনার্সের ছাত্রীরা অংশগ্রহণ করতে পারে নাই। তাহলে যে প্রক্রিয়ায় তোমরা ক্যাপ্টেনকে নির্বাচিত করলে সেই প্রক্রিয়াটির নাম হচ্ছে নির্বাচন। আর তোমরা যারা
ক্যাপ্টেনকে নির্বাচিত করেছো, যে সমস্ত ছাত্রীরা বিধি অনুযায়ী, তারা হচ্ছে নির্বাচক বা ভোটার। এই যে তোমরা সকলে যারা নির্বাচক বা ভোটার, এই সব ছাত্রীদেরকে একত্রে, অর্থাৎ সব ভোটার বা নির্বাচকদেরকে সমষ্টিগতভাবে বলা হচ্ছে নির্বাচক মণ্ডলী। তাহলে একদম ক্লিয়ার এখন তোমাদের যে নির্বাচক মণ্ডলী কাকে বলা হয়। আমি আবার একটু বলছি, যে প্রক্রিয়ার মাধ্যমে আমরা প্রতিনিধি বাছাই করে থাকি সেই প্রক্রিয়াটির নাম হচ্ছে নির্বাচন। আর রাষ্ট্রের আইন অনুযায়ী যে সমস্ত ব্যক্তি এই নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি বাছাই করে থাকেন তাদেরকে বলা হয় ভোটার বা নির্বাচক। এই ভোটার বা নির্বাচকদেরকে একত্রে অথবা সমষ্টিগতভাবে বলা হয় নির্বাচক মণ্ডলী। তাহলে ছাত্রীরা একদম পরিষ্কার হয়ে গেছে তোমাদের কাছে। এবার এসো আমরা আমাদের বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা নিয়ে আলোচনা করি। বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বস্তরে সর্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে একটি নির্বাচন ব্যবস্থা গড়ে উঠেছে। এই বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার কিছু বৈশিষ্ট্য রয়েছে। এখন আমি এই বৈশিষ্ট্যগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। একটু চার্টে আমরা বৈশিষ্ট্যগুলো দেখে নিই। বাংলাদেশের নির্বাচনের বৈশিষ্ট্য: গণতান্ত্রিক ভিত্তি, সর্বজনীন ভোটাধিকার, ভোটার তালিকা ও সম ভোটাধিকার, গোপন ভোট পদ্ধতি, সরল ভোট পদ্ধতি, প্রত্যক্ষ ভোট, একক প্রতিনিধিত্বমূলক নির্বাচনী এলাকা, নিয়মিত নির্বাচন অনুষ্ঠান এবং স্বতন্ত্র, স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন। শিক্ষার্থীবৃন্দ, এখন আমি এই নির্বাচন ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো নিয়ে পর্যায়ক্রমে তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করছি। প্রথমে আসছি আমরা গণতান্ত্রিক ভিত্তি। বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা গড়ে উঠেছে গণতান্ত্রিক ভিত্তিতে। গণতান্ত্রিক চেতনা, মনোভাব, ভাবধারা, গণতান্ত্রিক কাঠামোকে সচল রাখার জন্যেই এই নির্বাচন ব্যবস্থা গৃহীত হয়েছে। এরপরে আসছি আমরা সর্বজনীন ভোটাধিকার। বাংলাদেশের অধিকাংশ নাগরিক যাতে শাসন কার্যে অংশগ্রহণ করতে পারে সেই লক্ষ্যে এই সর্বজনীন ভোটাধিকার নীতিটি গ্রহণ করা হয়েছে। বাংলাদেশের জাতি, ধর্ম, বর্ণ, গোত্র, নারী, পুরুষ, ধনী, গরিব নির্বিশেষে প্রাপ্তবয়স অর্থাৎ 18 বছর হলে আমরা আমাদের দেশের আইন অনুযায়ী প্রাপ্তবয়স্ক বলে থাকি, এই প্রাপ্তবয়স্ক সকল নাগরিকেরই ভোটাধিকার রয়েছে। এই ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই নাগরিকগণ দেশের শাসন কার্যে অংশগ্রহণ করে থাকেন। এরপরে আসছি আমরা ভোটার তালিকা ও সম ভোটাধিকার। বাংলাদেশের প্রতিটি নির্বাচনী এলাকার এক অভিন্ন ভোটার তালিকা রয়েছে। এই ভোটার তালিকা ছাড়া অন্য কোনো তালিকা গৃহীত বা কার্যকরী হবে না। ভোটার তালিকা অনুযায়ী নাগরিকগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করে থাকেন। ভোটাধিকার প্রয়োগে নাগরিকগণ সমান অধিকার রয়েছে, অর্থাৎ সকল নাগরিকের ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে, ভোটদান অধিকারের ক্ষেত্রে সমান অধিকার রয়েছে। এরপরে আসছি আমরা গোপন ভোট পদ্ধতি। আমাদের দেশের নির্বাচন ব্যবস্থার একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে গোপন ভোট পদ্ধতি। গোপন ভোট পদ্ধতির ফলে কোন প্রার্থীকে আমরা ভোট দিচ্ছি তা
বোঝা যায় না। এতে কি হয়, প্রার্থীদের মধ্যে কোনো মনোমালিন্য বা ভোটার প্রার্থীর মধ্যে কোনো মারামারি বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে না। আমরা যখন ভোট দিই, তোমরা তো এখনো ভোটার হওনি তাই বুঝতে পারছো না, আমরা যখন ভোট কেন্দ্রে ভোট দিয়ে থাকি তখন কিন্তু একটি গোপন কক্ষে যে আড়ালে, সকলের আড়ালে যে ভোট প্রদান করি। এই যে গোপন ভোট পদ্ধতি, এর ফলে এই অরাজকতা রোধ করা সম্ভব। এটাও আমাদের নির্বাচন ব্যবস্থার একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। এরপরে আসছি আমরা সরল পদ্ধতি। আমাদের দেশের ভোটদান পদ্ধতি অত্যন্ত সহজ সরল। আমরা জানি আমাদের দেশের অধিকাংশ লোক অশিক্ষিত। এই অশিক্ষিত লোক নির্বাচনে প্রার্থীর নাম ব্যালট পেপারে হয়তো পড়তে পারেন না, কিন্তু তারা তাহলে কিভাবে ভোট দিবেন? তারা প্রতীক দেখে সহজেই ভোট প্রদান করতে পারেন। তাই আমাদের দেশের ভোট দানের পদ্ধতি অত্যন্ত সহজ এবং সরল। প্রত্যক্ষ ভোট। আমাদের দেশের ভোটাধিকার প্রাপ্ত নাগরিকগণ প্রত্যক্ষভাবে জাতীয় সংসদের সদস্য এবং স্থানীয় পর্যায়ে যে সমস্ত সিটি কর্পোরেশন, উপজেলা পরিষদ, পৌরসভা, ইউনিয়ন পরিষদ, সব স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ভোটগুলো প্রত্যক্ষ ভোটে তাদের প্রতিনিধিদেরকে নির্বাচিত করে থাকেন। তবে জাতীয় সংসদে যে নারী সংরক্ষিত আসন রয়েছে তারা পরোক্ষ ভোটে নির্বাচিত হন। আমাদের দেশের রাষ্ট্রপতিও পরোক্ষ ভোটে নির্বাচিত হয়ে থাকেন। এরপরে আসছি একক প্রতিনিধিত্বমূলক নির্বাচন এলাকা। আমাদের প্রতিটি নির্বাচনী এলাকা থেকে একজন করে প্রতিনিধি নির্বাচিত হয়ে থাকেন। আমাদের দেশের সমগ্র দেশটিকে এক একটি নির্বাচনী এলাকায় বিভক্ত করা হয়েছে। এরকম নির্বাচনী এলাকা হচ্ছে আমাদের জাতীয় সংসদে মোট ৩০০টি। এই ৩০০টি নির্বাচনী এলাকা থেকে একজন করে প্রতিনিধি নির্বাচিত হয়ে থাকেন। এরপরে আসছি আমরা নিয়মিত নির্বাচন অনুষ্ঠান। আমাদের দেশে নির্বাচন ব্যবস্থার একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে নিয়মিত নির্বাচন অনুষ্ঠান। আমাদের রাষ্ট্রপতি পদ, জাতীয় সংসদের সদস্যদের পদ, সিটি কর্পোরেশনের মেয়র, তারপরে কমিশনারদের পদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, তারপরে সদস্যদের পদ, পৌরসভার মেয়র, কাউন্সিলরদের পদের কিন্তু একটা নির্দিষ্ট মেয়াদ রয়েছে। এই মেয়াদ শেষে নির্বাচন অনুষ্ঠিত হয়ে থাকে। নিয়মিত নির্বাচন অনুষ্ঠানের ফলে গণতান্ত্রিক শাসন ব্যবস্থাটা সচল থাকে। কেননা যারা নির্বাচিত হন তাদের মাঝে একটি ভয় কাজ করে যে আগামী নির্বাচনে জনগণের কাছে গেলে, ভোটারদের কাছে গেলে যদি তাদের কল্যাণে আমরা কাজ না করি তাহলে পরবর্তীতে নির্বাচিত হওয়ার সম্ভাবনা নেই। এই নিয়মিত নির্বাচন অনুষ্ঠানও আমাদের নির্বাচন ব্যবস্থার একটি বৈশিষ্ট্য। এরপরে আসছি আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য নিয়ে, যা স্বাধীন, স্বতন্ত্র, নিরপেক্ষ নির্বাচন কমিশন। এতক্ষণ আমি যে সমস্ত বৈশিষ্ট্যগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করলাম, এই সকল বৈশিষ্ট্যই কিন্তু রক্ষা পাবে যদি নির্বাচন কমিশন স্বাধীন, স্বতন্ত্র এবং নিরপেক্ষ থাকে। নির্বাচন কমিশন কারোর দ্বারা প্রভাবিত না হয়ে, কারোর হুমকি ধামকি তদবির, কারোর অর্থের প্রলোভনে প্রভাবিত না হয়ে যদি সততার সাথে স্বাধীনভাবে, নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠান পরিচালনা করে থাকে, তাহলে কিন্তু একটি সুষ্ঠু, সুন্দর নির্বাচন অনুষ্ঠান
সম্পন্ন করা সম্ভব। তাই আমাদের নির্বাচন ব্যবস্থার একটি উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এই স্বতন্ত্র, স্বাধীন, নিরপেক্ষ নির্বাচন প্রতিষ্ঠা। এতক্ষণ আমি এই নির্বাচন ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করলাম। এখন শিক্ষার্থীবৃন্দ, আমাদের দেশে যে জাতীয় সংসদ নির্বাচনগুলো অনুষ্ঠিত হয়েছে সেগুলো নিয়ে আমি তোমাদের সাথে একটু আলোচনা করব। আমাদের প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় 1973 সালের 7 মার্চ তারিখে। এই মার্চ মাসের 7 তারিখ আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। আমাদের সংবিধান কার্যকর হয় 1972 সালের 16 ডিসেম্বর থেকে। তার কয়েক মাস পরে, দেখো, 72 সালের ডিসেম্বর মাসের 16 তারিখ থেকে সংবিধান কার্যকর হলো। আর এই সংবিধানের ভিত্তিতে কয়েক মাসের মধ্যে, অর্থাৎ 73 সালের মার্চ মাসের 7 তারিখে আমাদের প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে প্রায় 14টি রাজনৈতিক দল অংশগ্রহণ করে। তার মধ্যে আওয়ামী লীগ আসন লাভ করে 293টি। স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয় 5টি আসনে, আর 2টো আসন লাভ করে 2টো রাজনৈতিক দল। একটি করেছিল বিজেপি, অর্থাৎ বাংলাদেশ জাতীয় লীগ থেকে এই সময় খান আতাউর রহমান সাহেব নির্বাচিত হয়েছিলেন, আর একটি জাতীয় সমাজতান্ত্রিক দল। আর মহিলাদের জন্য সংরক্ষিত আসন তখন ছিল 15টি। এই 15টি আসনও আওয়ামী লীগ লাভ করে। এরপরে দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় 1979 সালের ফেব্রুয়ারি মাসের 18 তারিখে। এই নির্বাচনে প্রায় 29টি রাজনৈতিক দল অংশগ্রহণ করেছিল। এই দ্বিতীয় নির্বাচনে বিএনপি পেয়েছিল 207টি আসন, আওয়ামী লীগ পেয়েছিল 39টি আসন, স্বতন্ত্র মনে হয় 16টির মতো আসন পেয়েছিল। মহিলাদের জন্য এই জাতীয় সংসদে সংরক্ষিত আসন ছিল 30টি। এই 30টি লাভ করে বিএনপি। তৃতীয় জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় 1986 সালের মে মাসের 7 তারিখে। এই নির্বাচন বিএনপি বর্জন করেছিল, কারণ বিএনপির দাবি ছিল নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করা, তাই তারা এই নির্বাচন বর্জন করেছিল। এই নির্বাচনে জাতীয় পার্টি পেয়েছিল 153টি আসন, আওয়ামী লীগ পেয়েছিল 76টি আসন, স্বতন্ত্র প্রার্থী পেয়েছিল 32টি আসন, আর মহিলাদের জন্য সংরক্ষিত 30টি আসনই লাভ করে জাতীয় পার্টি। এরপরে চতুর্থ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় 1988 সালে। কারণ 5 বছর পর পর যদিও নির্বাচন হওয়ার কথা, কিন্তু এখানে 86 সালের নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করেছিল ঠিকই, কিন্তু সরকারের কার্যকলাপের সাথে তাদের বনিবনায় না হয়, তাদের আশা আকাঙ্ক্ষা পূরণ না হয়, আওয়ামী লীগের সদস্যবৃন্দ জাতীয় সংসদের সদস্য পদ থেকে একযোগে সবাই পদত্যাগ করেন। ফলে সরকার জাতীয় সংসদ ভেঙে দিতে বাধ্য হয় এবং পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি, অধিকাংশ রাজনৈতিক দলগুলোই অংশগ্রহণ করেনি। এই চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি লাভ করে 251টি আসন, আর তেমন কোনো রাজনৈতিক দল, উল্লেখযোগ্য কোনো রাজনৈতিক দল এতে অংশগ্রহণ করেনি। আসম আব্দুর রবের নেতৃত্বে সম্মিলিত বিরোধী দল পেয়েছিল 19টি আসন, আর কয়েকজন স্বতন্ত্র প্রার্থী, কিছু ছোটোখাটো কিছু দল, তারা কয়েকটি আসন পেয়েছিল। মহিলাদের জন্য যে সংরক্ষিত 30টি আসন সবগুলি জাতীয় পার্টি লাভ করে। বিরোধী দল সকল রাজনৈতিক দলগুলোর আন্দোলনের মুখে
এরশাদ সরকার পদত্যাগ করতে বাধ্য হয় এবং বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে গঠিত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে এই পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এটা হয় 1991 সালের ফেব্রুয়ারি মাসের 27 তারিখে। এই নির্বাচনে অধিকাংশ রাজনৈতিক দলগুলোই অংশগ্রহণ করে। এতে বিএনপি পায় 142টি আসন, আওয়ামী লীগ পায় 88টি আসন, জাতীয় পার্টি পায় 35টি আসন। মহিলাদের জন্য সংরক্ষিত 30টি আসনই বিএনপি লাভ করে। ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচিত হয় 1996 সালের ফেব্রুয়ারি মাসের 15 তারিখে, কিন্তু এই নির্বাচনে আওয়ামী লীগ সহ অন্যান্য উল্লেখযোগ্য রাজনৈতিক দলগুলো কেউ অংশগ্রহণ করেনি। সকলেরই দাবি ছিল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে বিএনপি এবং ছোটখাটো কয়েকটি দল অংশগ্রহণ করে। বিএনপি লাভ করে 278টি আসন। মহিলাদের জন্য যে সংরক্ষিত 30টি আসন সবগুলি বিএনপি লাভ করে। এই জাতীয় সংসদের আয়ুষ্কাল ছিল মাত্র 11 দিন। তত্ত্বাবধায়ক সরকার বিলটি পাশ করার মাধ্যমে এই জাতীয় সংসদের কার্যক্রম শেষ হয়, অর্থাৎ জাতীয় সংসদ ভেঙে দেওয়া হয়। মাত্র 11 দিনের মাথায় এই জাতীয় সংসদের পতন ঘটে। 1996 সালের জুন মাসের 12 তারিখে সপ্তম নির্বাচন অনুষ্ঠিত হয়। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, যে দাবিটা সকল রাজনৈতিক দলের ছিল, এখন সেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই এই সপ্তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে প্রায় 81টি রাজনৈতিক দল অংশগ্রহণ করে। এতে আওয়ামী লীগ 146টি আসন লাভ করে, বিএনপি পায় 116টি, জাতীয় পার্টি পায় 32টি আসন। মহিলাদের জন্য সংরক্ষিত 30টি আসনের মধ্যে আওয়ামী লীগ লাভ করে 27টি আসন আর জাতীয় পার্টি লাভ করে 3টি আসন। অষ্টম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় 2001 সালের অক্টোবর মাসের 1 তারিখে। এই নির্বাচনে বিএনপি 193টি আসন লাভ করে, আওয়ামী লীগ পায় 62টি আসন, জাতীয় পার্টি পায় 14টি আসন। এখানে মহিলাদের সংরক্ষিত আসন কিন্তু 30-এর জায়গায় 45 হয়ে গেছে। গত অধিবেশনে, গত জাতীয় সংসদের এতে এই সংবিধান সংশোধন করে 45টি আসন নারীদের জন্য সংরক্ষণ করা হয়। এই 45টি আসনের মধ্যে বিএনপি, এখানে কিন্তু আবার বিভিন্ন দলের আসনের সংখ্যানুপাতে এই নারী আসনগুলো ভাগ করা হয়ে থাকে। বিএনপি এই সংখ্যার সমানুপাতিক অনুযায়ী 36টি আসন লাভ করে নারী সংরক্ষিত আসনের, আওয়ামী লীগ পায় 5টি আর জাতীয় পার্টি পায় 4টি আসন। 2008 সালের ডিসেম্বর মাসের 29 তারিখে নবম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে আওয়ামী লীগ 230টি আসন লাভ করে, বিএনপি পায় 29টি আসন, জাতীয় পার্টি পায় 27টি আসন। আর মহিলাদের জন্য যে 45টি সংরক্ষিত আসন, তার মধ্যে আওয়ামী লীগ পায় 36টি, বিএনপি পায় 5টি আর জাতীয় পার্টি পায় 4টি। 2014 সালের জানুয়ারি মাসের 5 তারিখে দশম জাতীয় সংসদ অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করে। এই নির্বাচনে মহিলাদের জন্য সংরক্ষিত আসন 50টি। মহিলা আসন সহ আওয়ামী লীগ পায় 275টি আসন, জাতীয় পার্টি পায় 40টি আসন আর স্বতন্ত্র এবং ছোটখাটো দল কিছু আসন লাভ করে।
2018 সালের ডিসেম্বরের সম্ভবত 30 তারিখ হবে, খুব সম্ভব 30 তারিখে একাদশতম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনও আওয়ামী লীগ সর্বোচ্চ ভোট পেয়ে সরকার গঠন করেছে। তারপরে জাতীয় পার্টি বিএনপি 6টি কি 7টি এরকম আসন পেয়েছে। তাহলে এ পর্যন্ত আমাদের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে 11টি, আর গণভোট হয়েছে 2টি। গণভোট আবার কি, তোমরা হয়তো বলবে গণভোট হচ্ছে রাষ্ট্রের কোনো সমস্যা সংক্রান্ত বিষয়ে জনগণের সেই সমস্যার সমাধানের বিষয়ে আস্থা আছে কি নাই সেই বিষয়ে জনগণের মতামত নেওয়ার জন্য যে ভোট অনুষ্ঠিত হয়ে থাকে, হ্যাঁ এবং না ভোট, অর্থাৎ এই সিদ্ধান্তের পক্ষে সমাধানের পক্ষে জনগণের আস্থা আছে কিনা, আস্থা থাকলে হ্যাঁ, আর যদি তাদের সমর্থন না থাকে তাহলে না। এই হ্যাঁ না ভোটকেই বলা হয় গণভোট। বাংলাদেশে এ পর্যন্ত 2বার গণভোট হয়েছে। আর যখন রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা আমাদের দেশে প্রচলিত ছিল, সেই সময় 3টি রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তাহলে সর্বমোট এ পর্যন্ত আমাদের 16টি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সংসদের 11টি এবং অন্যান্য নির্বাচন সহ এই 16টি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এখন আমি তোমাদেরকে নির্বাচনে নাগরিকের কি ভূমিকা সেই নিয়ে একটু আলোচনা করব। গণতান্ত্রিক রাষ্ট্রে নাগরিকের ভূমিকা অপরিসীম, কারণ গণতন্ত্র হচ্ছে জনগণ কর্তৃক পরিচালিত শাসন ব্যবস্থা। অতএব জনগণের অংশগ্রহণ ছাড়া এই গণতান্ত্রিক শাসন ব্যবস্থা সচল রাখা সম্ভব নয়। নাগরিকরা নির্বাচনে যে অংশগ্রহণ করে থাকে, প্রথমেই তারা তাদের যে ভূমিকা প্রতিনিধি বাছাই করা। প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয়, নির্বাচনে বিভিন্ন প্রার্থী থাকে। এই যে প্রতিনিধি বাছাইটা কারা করবে? রাষ্ট্রের আইন অনুযায়ী ভোটাধিকার প্রাপ্ত নাগরিকগণ অর্থাৎ ভোটাররা, তারা তাদের ভোট দিয়ে তাদের মনোনীত প্রার্থী নির্বাচিত করবেন, তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করবেন, প্রতিনিধিকে তারা নির্বাচিত করবেন। বাংলাদেশ সহ যেসব দেশে সংসদীয় সরকার ব্যবস্থা প্রচলিত রয়েছে, সেখানে এই পার্লামেন্টের মেম্বার অর্থাৎ সংসদ সদস্যগণ জনগণের ভোটে নির্বাচিত হন। আমেরিকা সহ যেসব দেশে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা প্রচলিত রয়েছে, সেই সব দেশেও রাষ্ট্রপতিগণ জনগণের ভোটে নির্বাচিত হয়ে থাকেন। এছাড়া স্থানীয় পর্যায়ে, আমাদের দেশে স্থানীয় পর্যায়ে যে সমস্ত স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসমূহ রয়েছে, যেমন সিটি কর্পোরেশন, উপজেলা পরিষদ, পৌরসভা, ইউনিয়ন পরিষদ, এই সকল প্রতিষ্ঠানের প্রধান এবং সদস্যদেরকে নাগরিকগণ নির্বাচনের মাধ্যমে তাদের প্রতিনিধি বাছাই করে থাকেন। এরপরে আসছি আমরা প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ। প্রার্থী হতে গেলে কিছু নির্ধারিত যোগ্যতা থাকতে হয়। আমরা জানি প্রতিটা প্রার্থীর ক্ষেত্রেই কিছু না কিছু নির্ধারিত যোগ্যতা থাকে। এই নির্ধারিত যোগ্যতা সম্পন্ন যে কোনো ব্যক্তি নির্বাচনে প্রার্থী হতে পারবেন। আমাদের দেশে রাষ্ট্রপতি পদের জন্য নির্ধারিত যোগ্যতা রয়েছে। তারপরে জাতীয় সংসদের সদস্য হতে গেলে আমাদের কিছু নির্ধারিত যোগ্যতার প্রয়োজন রয়েছে। স্থানীয় পর্যায়ে নির্বাচনের ক্ষেত্রে আমরা দেখেছি যে সেখানেও প্রার্থী হতে গেলে কিছু নির্ধারিত যোগ্যতা থাকতে হয়। এই প্রতিটি নির্বাচনের ক্ষেত্রে প্রার্থী হতে গেলে নাগরিকদের যদি সেই যোগ্যতা থাকে, তাহলে সেই নির্ধারিত যোগ্যতা সম্পন্ন যে কোনো ব্যক্তি এসব নির্বাচনে প্রার্থী হতে পারবেন। প্রার্থী মাধ্যমে নির্বাচনে অংশগ্রহণ করে তারা এই নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সহায়তা করে থাকে এই নাগরিকগণ।
এরপরে আসছি আমরা নির্বাচনী প্রচারণা। প্রার্থী তো মনোনয়ন হয়ে গেল, প্রার্থী তো নির্বাচন মানে হয়ে গেল, এখন প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণা। নির্বাচনী প্রচারণাটা করবেন কে? যদি প্রার্থী দলীয় প্রার্থী হয়ে থাকে, কোনো দলের প্রার্থী হয়ে থাকেন, তাহলে সেই দলের কর্মী সমর্থকরা তার পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়ে থাকেন। আর যদি কেউ স্বতন্ত্র প্রার্থী হন, তাহলে তিনি তার নিজের উদ্যোগে তার নির্বাচনী প্রচারণা চালিয়ে যান। এই নির্বাচনী প্রচারণার মাধ্যমে যারা সাধারণ নাগরিক তারা প্রার্থী সম্পর্কে জানতে পারে, প্রার্থী সম্পর্কে তাদের ধারণা জন্মানোর ফলে তারা সঠিক প্রার্থীকে বাছাই করতে সক্ষম হয়। নির্বাচনী প্রচারণায় যে উৎসব মুখর একটা পরিবেশ সৃষ্টি হয়, সেই পরিবেশের মাধ্যমেই যে বিভিন্ন জনসভা, তারপরে মিছিল, বাড়ি বাড়ি এসে প্রার্থী পক্ষে ভোট চাওয়া, এর ফলে যে নির্বাচনে একটা উৎসব মুখর আমেজ, সেই আমেজেই কিন্তু জনগণ তাদের প্রার্থী সম্পর্কে অনেক কিছুই জানতে পারেন। জনসভায় যে তার প্রার্থীদের অঙ্গীকার, তাদের নির্বাচনী ইশতেহার বিভিন্ন সম্পর্কে অবগত হয়ে তারা সঠিক প্রার্থী বাছাই করতে সক্ষম হন। এছাড়া আরও অনেক আছে, যেমন নির্বাচনী প্রার্থী যারা, তাদের শিক্ষাগত যোগ্যতা, তাদের সম্পত্তির হিসাব হলফনামায় 8টি তথ্য অবশ্যই তাদেরকে দিতে হবে, এইরকম একটি আদেশ নির্বাচন কমিশনের রয়েছে এবং সেই হলফনামাটি নির্বাচনের পূর্বেই প্রকাশ করতে হবে। এর ফলে জনগণ প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, তার সম্পত্তির বিবরণ এবং তার অন্যান্য তথ্যাদি সম্পর্কেও জানতে পারেন এবং তারা একটি সৎ, যোগ্য, ভালো প্রার্থীকে বাছাই করতে পারেন, যার দ্বারা দেশ এবং জনগণের কল্যাণ সাধন করা সম্ভব। এরপরে আমরা আসছি নাগরিক নির্বাচনে নাগরিকের গুরুত্ব কী। বর্তমানে আধুনিক কাল যুগে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা হচ্ছে সবচেয়ে জনপ্রিয় শাসন ব্যবস্থা। আমি আগেও বলেছি যে গণতন্ত্র অর্থই হচ্ছে জনগণের শাসন। জনগণ কর্তৃক নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা পরিচালিত শাসন ব্যবস্থাকেই বলা হয় গণতান্ত্রিক শাসন ব্যবস্থা। অতএব গণতন্ত্রকে সফল করতে গেলে, সচল রাখতে হলে জনগণের অংশগ্রহণ অবশ্যই প্রয়োজন রয়েছে। প্রাচীন যুগে রাষ্ট্র ছিল নগর ভিত্তিক, তখন ক্ষুদ্র ক্ষুদ্র নগর রাষ্ট্র ছিল। এই নগর রাষ্ট্রের জনগণও ছিল কম, জনসংখ্যাও ছিল অনেক অল্প, যার ফলে হয়তো কোনো এক জায়গায় একত্রিত হয়ে জনগণ প্রত্যক্ষভাবে শাসন কার্যে অংশগ্রহণ করতে পারতেন। কিন্তু এখন রাষ্ট্রের আয়তন বিশাল, জনসংখ্যাও বিপুল, যার ফলে এখন আর সেই ক্ষুদ্র ক্ষুদ্র নগর রাষ্ট্র নেই, এখন হচ্ছে জাতীয় রাষ্ট্র। এই জাতীয় রাষ্ট্রের আয়তন বিশাল, জনসংখ্যাও অনেক, যার ফলে জনগণ প্রত্যক্ষভাবে কোনো এক জায়গায় সমবেত হয়ে শাসন কার্যে সরাসরি অংশগ্রহণ করতে পারে না। তাই জনগণ তাদের নির্বাচিত প্রতিনিধিদের দ্বারাই শাসন কার্যে অংশগ্রহণ করে থাকে। অতএব গণতন্ত্রকে সফল করতে গেলে, গণতন্ত্রকে সচল রাখতে হলে, গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে সঠিকভাবে পরিচালিত করতে গেলে জনগণ ভোটাধিকার ছাড়া, জনগণের অংশগ্রহণ ছাড়া বিকল্প কোনো রাস্তা বা পথ নেই। তাই গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় জনগণের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা নিয়ে আলোচনা করলাম। নির্বাচন কী, নির্বাচক কারা, নির্বাচক মণ্ডলী কী, আমাদের বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার বৈশিষ্ট্য সমূহ কী, সেগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি। আমাদের
দেশে যে সকল নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেগুলো নিয়েও আলোচনা করেছি। নির্বাচনে নাগরিকের ভূমিকা কী, নির্বাচনে নাগরিকের গুরুত্ব কী ইত্যাদি সকল বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম। আমার মনে হয় শিক্ষার্থীবৃন্দ, এই অধ্যায়ে এই বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা নিয়ে তোমাদের মাঝে আর কোনো সমস্যা নেই। তারপরও শিক্ষার্থীরা, তোমরা বইটা বাসায় খুব ভালো করে পড়বে। 4-5 বার যদি তোমরা বইটা পড়ো, তাহলে এই বিষয়ে তোমাদের মাঝে আর কোনো অসুবিধা থাকবে না। শিক্ষার্থীবৃন্দ, আমি এই বিগত কয়েকদিন যে ক্লাসগুলো তোমাদেরকে নিয়েছি, এই অনলাইন ক্লাসের মাধ্যমে তোমরা যে বিষয়গুলো অবগত হয়েছো, জেনেছো, সেগুলো কিন্তু বাসায় ভালো করে পড়বে। ভালো করে না পড়লে তোমরা আয়ত্তে আনতে পারবে না। অবশ্যই তোমাদেরকে পড়তে হবে। তো শিক্ষার্থীবৃন্দ, এই আমাদের পঞ্চম অধ্যায়, ষষ্ঠ অধ্যায়, সপ্তম অধ্যায় এবং আজকে অষ্টম অধ্যায়ও আমরা শেষ করে ফেললাম এই অনলাইন ক্লাসের মাধ্যমে। কাজে শিক্ষার্থীবৃন্দ, ভালো করে কিন্তু তোমাদের বাসায় বইটা পড়তে হবে। আগামী ক্লাসে আমি তোমাদের এই পরিণতি দ্বিতীয় পত্রে নবম অধ্যায় নিয়ে আলোচনা করব। শেষ করার আগে শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে একটি কথা স্মরণ করিয়ে দিচ্ছি, সামনে কিন্তু আমাদের ঈদুল আজহা। ঈদের আনন্দ আমরা ঘরে বসেই করব। শিক্ষার্থীবৃন্দ, করোনার এই প্রাদুর্ভাবে তোমরা কিন্তু ঘর থেকে কেউ বের হবে না। আর মাস্ক কিন্তু আমাদের অবশ্যই ব্যবহার করতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এসো সবাই মিলে আমরা আবার আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি যেন অতি দ্রুত আমাদেরকে এই অস্বস্তিকর পরিবেশ থেকে উদ্ধার করে আমাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে আসেন এবং আমরা যেন ইনশাল্লাহ অতি দ্রুত আবার শ্রেণীকক্ষে ফিরে যেতে পারি। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।